এটা আমার লাইফের ফার্স্ট ফ্লাই হবে। গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 7টায় হোটেল বয় এসে সকালে নাস্তা দিয়ে গেছে। তো আজকের নাস্তার মেনুতে আছে এই যে পরোটা, ভাজি, ডিম। তো আগে নাস্তাটা শেষ করি। দীর্ঘ লম্বা একটা সময় পর ক্যামেরার সামনে কথা বলছি। কথা বলার সময় একটু বেঁধে যেতেই পারে। তো আজকে হোটেল কোয়ারেন্টাইনের আমার শেষ দিন। এখন হয়তো প্রশ্ন আসতেই পারে যে হোটেল কোয়ারেন্টাইন কেন? হোটেল কোয়ারেন্টাইন এই জন্য যে আল্লাহর অশেষ রহমতে আজকে দুপুর 1:30টায় আমি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ফ্লাই করব, যার জন্যই এই হোটেল কোয়ারেন্টাইন। হোটেলে উঠেছি 16 তারিখ। 16 তারিখ থেকে এখন পর্যন্ত হোটেলেই আছি, এই এই রুমটার মধ্যেই আছি। আর প্রতিদিনের যে খাবারগুলো জাস্ট এই যে দরজাটা, এটা খুলতাম এখানে, এই যে এখানে রেখে যাইতো দরজার ঠিক সামনে। আর আমার রুমের বাইরে শুধু এইটুকুই দেখা যায়, একটা করিডোর আছে, আর জাস্ট রুম থেকে এই যে এই জায়গাটা এইটুকুই দেখা যায়, এর বেশি আর দেখা যায় না। হোটেলে আসার পরে আসলে মনটা ভালো ছিল না, কারণ কিছু কাজ বাকি ছিল, যে কাজগুলো না হওয়া পর্যন্ত যাওয়াটা নিশ্চিত ছিল না। তো যাওয়াটা নিশ্চিত হয়েছে গতকাল সন্ধ্যায়। তো এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর মোটামুটি এখানে যে আমরা যে হোটেলে আছি, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো ছাড়া দিচ্ছেন, আসলে এগুলো গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সামনে কোরিয়ায় যাওয়ার পরে এগুলো আমাদের অনেক কাজে লাগবে। তো যেখানে করোনাকালীন সময়েও বাইরে ঘুরে বেরিয়েছি, আড্ডা দিয়েছি, সেখানে এখন এই যে 2024 সালে এসে হোটেল কোয়ারেন্টাইন করতে হচ্ছে, এটা আসলে একটা এক্সপিরিয়েন্স। কারণ একটা বদ্ধ রুমে নিজেকে এই কয়দিন একা একা রাখা, এখানে রুম থেকে বের না হওয়া, এটা একটা আসলে একটা অভিজ্ঞতার ব্যাপার। আসলে জীবন চলতে গেলে অনেক অভিজ্ঞতারই দরকার আছে। তো তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমার জন্য, কারণ এরপরে দক্ষিণ কোরিয়াতে গেলে হয়তো একা একাই থাকতে হবে একটা রুমের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে হয়তো 9:30 থেকে 10টার মধ্যে আমরা হোটেল থেকে বের হয়ে যাব। আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 1:30টায় থাই এয়ারলাইন্সে। আর একটা কথা বলে রাখি যে আমাদের এখান থেকে আমরা ডিরেক্ট কোরিয়াতে যাব না, আমরা এখান থেকে প্রথমে যাব থাইল্যান্ডে যে 5 ঘন্টার একটা ট্রানজিট আছে, তারপরে ওখান থেকে আবার কোরিয়ার উদ্দেশ্যে যাব। তো লম্বা একটা জার্নি, যার জন্য এই রাতের ফ্লাইটটা দুপুরে হচ্ছে। আমরা হোটেল থেকে বের হব 9:30 10টার দিকে, আর আমরা এয়ারপোর্ট থেকে হয়তো আমাদের প্লেনটা ছেড়ে যাবে 1:35-এ। তো এখন খাওয়া দাওয়া করব। এই যে খাবার, আর রুমের মধ্যে একটা ম্যাচ, একটা অবস্থা, এগুলো একটু গোছগাছ করব, তারপরে বের হব। গোছগাছ অলমোস্ট কমপ্লিট, আমিও রেডি হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। দীর্ঘ লম্বা একটা সময় অপেক্ষা করেছি আজকের এই দিনটার জন্য।
মাঝখানে আমার একটা সমস্যার কারণে আরও বেশি দেরি হয়েছে। এই সমস্যাটা পরে শেয়ার করব আপনাদের সাথে। তো ফাইনালি আজকে যখন দেশ ছেড়ে চলে যাচ্ছি, সত্যি মানে বুকের মধ্যে কেমন একটা হাহাকার করতেছে, কারণ আপন মানুষগুলোকে ছেড়ে যেতে হচ্ছে। আপন মানুষ বলতে নিজের ফ্যামিলিকে খুব বেশি মিস করব। কি আর করা, জীবনের তাগিদে যেতেই হচ্ছে। একটু ভালো থাকার জন্য, নিজের ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য যত কষ্টই হোক যেতেই হচ্ছে। আমাদের হোটেলটা এয়ারপোর্টের কাছাকাছি ছিল, মানে উত্তরায়। এয়ারপোর্টে আসতে বেশি সময় লাগে না। এয়ারপোর্টের খুব কাছে, এয়ারপোর্টের দেখা যাচ্ছে, এয়ারপোর্টের খুব কাছে আমরা। আর আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিচ্ছে আমাদের এই ভাইয়ের নাম কি জানো ভাই? আমাদের এই মমিন ভাই আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিল। আর আমার সাথে আছে এই যে আমার সাথে 5 জন। ঠিক আছে, আমরা একসাথে হোটেল থেকে বের হয়েছি, এয়ারপোর্ট পর্যন্ত আসলাম। আমরা একসাথে যাবো ইনশাল্লাহ। হাজার হাজার মানুষ যাচ্ছে বিদেশে, তাদের আত্মীয় স্বজনরা আসছে এয়ারপোর্টে বিদায় জানাতে। আর আমরা এমন একটা মাধ্যমে যাচ্ছি যে আমাদের সেই বাড়ির থেকেই গার্জিয়ানদের বিদায় জানাতে হয়েছে। আসলে আমাদের গার্জিয়ানদের এয়ারপোর্ট পর্যন্ত আসার কোনো অনুমতি ছিল না, যার কারণে তাদেরকে বাড়ি থেকেই বিদায় জানাতে হয়েছে। তো আমরা এয়ারপোর্টে চলে আসছি, শাহজালাল বিমানবন্দর। ইমিগ্রেশন, লাগেজ বুকিং, টিকিট সব কমপ্লিট করে এখন দাঁড়িয়ে আছি ভিউ পয়েন্ট। এটা আমার লাইফের ফার্স্ট ফ্লাই হবে, তাও বাংলাদেশ থেকে প্রথমে থাইল্যান্ড থেকে তারপর সাউথ কোরিয়া। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমাদের ফ্লাইট হচ্ছে 1:30-এ, 1:30 মিনিটে আমাদের ফ্লাইট। তো আমরা ওয়েট করছি, এখানে আরও অনেকে আছে। পেছনে ঠিক ওই সাইডে একটা থাই এয়ারলাইন্স ওয়েট করছে, এটাই আমাদের। তো কি বলবো, ভালোই লাগছে। আসলে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে, সেক্ষেত্রে ভালোই লাগছে। আর পরিবারের জন্য একটু খারাপও লাগছে, কিছু করার নাই। আসলে ভালো থাকতে হলে, ভালো রাখতে হলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে। সো সেই জায়গা থেকে আজকে দেশ ছেড়ে চলে যাচ্ছি দক্ষিণ কোরিয়ায়। তো সবাইকে মিস করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যখন এই ভিডিওগুলো দেখতেছেন তখন আমি ইনশাল্লাহ অলরেডি দক্ষিণ কোরিয়ায় অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ প্লেনে এসে বসলাম, আমার সিটটা একদম জানালার পাশে। আলহামদুলিল্লাহ হোটেল থেকেই মনে মনে চাচ্ছিলাম যেন জানালার পাশে সিটটা পড়ে। তো আল্লাহ পাক জানালার সিটটা, কারণ এটা আমার ফার্স্ট ফ্লাইট, আর ফার্স্ট ফ্লাইট হিসাবে একটু জানলার পাশে বসতে খুব ইচ্ছা করছিল। আর জানলার পাশে বসলে, যেহেতু আমি ভিডিও করছি, তো জানলার পাশে বসলে আমি সুন্দরভাবে দেখাতে পারবো থেকে ঢাকা শহরটা খুব সুন্দর দেখায়। এখানে আমরা থাই এয়ারলাইন্সে আমরা 68 জন যাচ্ছি। থাইল্যান্ডের যে ট্রেন আবার 5 ঘন্টার ট্রানজিট, তারপর সাউথ কোরিয়া। এখানে দেখুন আমার পিছনে আমার 2 ভাই একসাথে যাচ্ছে। আর সামনে অনেক বড় প্লেন এটা। তো ফাইনালি আমাদের বিমানটা রানওয়ের দিকে যাচ্ছে।
একদম রানার দিকে যাচ্ছে, মানে আস্তে 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 যাচ্ছে। ধীরে ধীরে এটার থ্রোটেলটা বাড়াবে। না, এখন ওই যে কেবল যাচ্ছে রানওয়েতে, ফাইনাল রানওয়েতে এখনো যায় নাই। রানওয়েতে যাচ্ছে, ফাইনাল রানওয়েতে যায়নি এখনো, আস্তে আস্তে যাচ্ছে। তো ফার্স্ট ফ্লাইট হিসাবে নার্ভাস, না নার্ভাস লাগছে না, ব্যাপারটা খুবই এনজয় করতেছি। আসলে একসাথে অনেকজন আছে তো এই জন্য, একা একা হলে একটু নার্ভাস লাগতো, একসাথে অনেকজন যাচ্ছি। এই যে বলছিলাম না যে উপর থেকে সুন্দর একটা ভিউ পাবো। ওয়াও, দারুণ! উপর থেকে শহরটা দারুণ লাগছে, দারুণ। মেঘে ঢেকে গেছে তো গ্লাস দেখা যাচ্ছে না ঠিক মতো। ওপর থেকে উপরের দিকে উঠছি আমরা, মানে আমাদের বিমানটা এখন এরকম আছে, এরকম এরকম আছে, মানে পিছনে দেখলে বুঝতে পারবেন এরকম আছে। এরকম আছে, এরকম। এটা এখন এরকম আছে, এরকম হয়নি এখনো, একদম মেঘের মধ্যে ঢেকে গেছে। এই যে একদম মেঘের উপরে, মানে আমরা উপরে নিচে মেঘ, এতদিন নিচের থেকে উপরের মেঘ দেখতাম, এখন উপর থেকে নিচের দিকে দেখতেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কত সুন্দর, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা ব্যাংকক চলে আসছি। এই যে ল্যান্ড করবে, এই যে ব্যাংকক শহর, এটা হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্টের ল্যান্ড করতেছে। ব্যাংকক শহর আসলে বাংলাদেশের মতোই, তাই না? ধান ক্ষেত, পানি, এই যে ওয়াও, খুবই সুন্দর সাজানো গোছানো একটা শহর। দারুণ, দারুণ। আসলে এখানে বাড়িগুলো সব এক জায়গায়, রাস্তা আলাদা, তারপরে এই যে খোলা জমি মাঠ এগুলো আলাদা, খুবই সুন্দর। ব্যাংকক শহরটা দারুণ লাগছে। ওয়াও, গাড়িগুলো ট্যাক্সিগুলো দারুণ লাগতেছে। যে ল্যান্ড করতেছে এয়ারপোর্ট, এই যে রানওয়েতে, ব্যাংকক রানওয়েতে, এই যে নামলো, নামতেছে নামতেছে, ফাইনালি, ফাইনালি এই যে পাখা তুলেছে। বাংলাদেশ থেকে আমরা যে থাইল্যান্ডের ফ্লাইট এসেছি, এটা ব্যাংকক এসে ট্রানজিট দিয়েছে 6 ঘন্টা। তো এই 6 ঘন্টার ট্রানজিট দিয়েছে, যার কারণে এখানে আমরা 6 ঘন্টা ওয়েট করব। এখান থেকে আমার যে প্লেনটা সেটা ছাড়বে কয়টায়, 11টা 30-এ। তার মানে আমার এখানে প্রায় 5 থেকে 6 ঘন্টা এখানে ওয়েট করতে হচ্ছে। তো আমরা এখান থেকে 11টা 30-এ থাই এয়ারলাইন্সে আমরা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে আবার রওনা করব। তো আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সাথে আমরা যে 68 জন এখানে আসছি, 68 জনের মধ্যে 12 জনের ফ্লাইট আলাদা, মানে ওরা যাবে হচ্ছে 11টা 10-এ, আর আমরা যাব হচ্ছে 11টা 30-এর ফ্লাইটে। তো কী আর করা, এখানে 5-6 ঘন্টা ওয়েট করতে হচ্ছে সবারই। সবাই গল্প করছি, মজা করছে, কেউ ঘোরাঘুরি করছে। এরপর এয়ারপোর্টটা তো সুন্দর যে মানে 5-6 ঘন্টা এমনি কেটে যাবে।
বোরিং লাগবে না। এয়ারপোর্টে আসার পর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমার না অনেকেরই ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো আমরা আসলে চার্জিং পয়েন্ট খুঁজতেছিলাম। তো আমি একটা ডেস্কে যে জিজ্ঞেস করেছি যে যেখানে চার্জিং পয়েন্টটা কোথায়, তো দেখা দিচ্ছে এখানে এসে দেখেন মানে কত সুন্দর সিস্টেম করে রাখছে, যেটা আপনি মানে চাইলে এখানে ফোন, ল্যাপটপ সব কিছু চার্জ দেওয়া যাবে। দেখেন এখানে সবাই ফোন চার্জ দিচ্ছি আমরা, পুরো এই জিনিসটা। এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, ফ্রি চার্জিং পয়েন্ট। তো যেটা বলছিলাম যে আমার সাথে যে পাতার থেকে একটা ঘটনা ঘটছে এই থাইল্যান্ড এয়ারপোর্টের ইমিগ্রেশনে, যেটা যে আমি একটা ফেস ওয়াশ ইউজ করা ফেস ওয়াশ আমি একটা আমার বড় লাগেজে না দিয়ে আমি কী করেছি, ওইটা আমি আমার হ্যান্ডব্যাগে নিয়ে আসছি। তো হ্যান্ডব্যাগে নিয়ে আসার কারণে কী হয়েছে যে আমার এখানে চেকিংয়ে এটা আটকে দিয়েছে। আটকে দেওয়ার পর আমি জিজ্ঞেস করছি যে এটা কী করবেন, এটা কী করতে চান। তো তখন আমি বললাম যে এটা ফেলে দেন। তো তখন তারা ফেলে দিল, আমি সহজে বেরোয় আসলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এখানে একটা আটকে যে একটু ঘাবড়ে গিয়েছিলাম যে এখানে কিছু বলে কি না বা কিছু বলবে কি না। তো এরকম আরও অনেকেরই, কারো টুথপেস্ট, তারপরে কারো ফেস ওয়াশ, কারো আরও কসমেটিক্সের যে জিনিস সামগ্রী থাকে, অনেক জিনিসপত্র এখানে অনেকেরই আটকে দিচ্ছে এবং ফেলে দিচ্ছে। তো এটা আসলে একটু ঘাবড়ে গিয়েছিলাম। এটাই ঢাকা থেকে ব্যাংকক পর্যন্ত পাশাপাশি বসে যে ভাই আসছে, আমি আর ওই ভাই আবার পাশাপাশি সিট পাইছি এই যে। কিন্তু আমি জানলার পাশে সিটটা পেলাম না, ওই যে জানলার পাশটা ওইটা পাইলে আমার জন্য খুব ভালো হতো, তো রাতে কিছু ভিডিও নিতে পারতাম। এটা এই যে এইটা হচ্ছে রাতের এয়ারপোর্ট ব্যাংককের। তো এই আর কি আর করা, যেহেতু জানলার পাশে সিটটা পাইনি, কিছুই করার নাই, যেটা পাইছি সেটাই। এই একটা ছেলে, আপনার জিট চেঞ্জ হয়ে গেছে, এই যে ভাই আমার সাথে ছিল এখন চেঞ্জ হয়ে গেছে। দারুণ একটা ভিউ প্লেনের। তো ব্যাংকক থেকে একটু পরে রওনা দিব। তো রাতে আর কথা হচ্ছে না, কথা হচ্ছে ইনসনে পৌঁছায় সকালে ইনশাল্লাহ। তো দোয়া করবেন যেন ঠিকঠাক মতো ব্যাংকক থেকে ইনসনে পৌঁছতে পারে। আর অবশ্যই সবাই ভালো থাকুন। ইনসন এয়ারপোর্ট থেকে বলছি। এয়ারপোর্টের ভিতরে অনেক কাজ ছিল, চেকিং, তারপরে বোর্ডিং পাস সব কিছু শেষ করে এখন আমরা এই যে বাসে এসে উঠলাম। আমরা এখন যাব আমাদের ট্রেনিং সেন্টারে, ইয়াংজু ট্রেনিং সেন্টারে যাব। এইটা হচ্ছে ইনসন এয়ারপোর্ট। এইটা আমরা এখান থেকে মাত্র বের হয়েছি, সব কাজ শেষ করে এখান থেকে বের হয়েছি। এখন আমরা যাবো ট্রেনিং সেন্টারে। এয়ারপোর্ট থেকে আমাদের ট্রেনিং সেন্টারে যাইতে 2 ঘন্টা সময় লাগবে। আর যাওয়ার সময় সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য জানলার পাশে বসা। অনেক দিনের ইচ্ছা ছিল যে কোরিয়ার সৌন্দর্য দেখবো, ফাইনালি আলহামদুলিল্লাহ সেটা দেখতে দেখতে ট্রেনিং সেন্টারে যাচ্ছি। এই যে আমি আমার আমরা একসঙ্গে যাচ্ছি।
তো আমরা এই যে আমাদের ট্রেনিং সেন্টার, আমরা কেবিজে চলে আসছি। ট্রেনিং সেন্টারটা অসম্ভব সুন্দর এবং একদম পাহাড়ের মাঝখানে। এটা হচ্ছে কী কী আছে সে দিক নির্দেশনা। আর এই যে বিল্ডিংটা, এইখানে হচ্ছে আমরা থাকবো, আগামী 3 দিন আমরা এই বিল্ডিংয়েই থাকবো। এটা হচ্ছে আমাদের শীততাং ট্রেনিং সেন্টার, যেখানে খাবার জায়গা সেটা। ওইটা হচ্ছে স্যারদের রেস্ট হাউস। তো ট্রেনিং সেন্টারে আসার পর আমাদের খাবার খেতে দিয়েছে। এটা হচ্ছে স্যুপ, এটা খিমচি, এটা কি জানি না, এটা হচ্ছে নুডলস আর ভাত, কাঠি, সঙ্গে একটা চামচও আছে। তো খাবারটা খেতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ খাবারের গন্ধে আর মন চাচ্ছে না খেতে। তো খিমচি প্রথম দেখলাম, আসলে এটা স্যুপ, এটা কাঁচা কি জন্য আমি জানি না। এটা লুডুস, এটা মাছের একটা চপ। মাছ নুডলস, লাইফে আরও যে কী খাইতে হবে কোনো ঠিক নাই। এটা সিরেপ কাঁচা, ধরতে তো পারি না, তা ঠিক। খিমচি খিমচি, এই সেই খিমচি, লাইফে প্রথম কাঠি দিয়ে খিমচি খাইতেছি। ফাইনালি দক্ষিণ কোরিয়া ট্রেনিং সেন্টার কেবিজ থেকে বলতেছি, মানে কেবিজের রুম। আজকে যে একটা ধকল গেছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। সেই বিমান থেকে নামার পরে একটু হাত মুখে পানি দেওয়ার সুযোগ হয়নি, কারোই হয়নি। আমরা 68 জন আসছি, কারোই হয়নি। বিমান থেকে নামার পরেই আমরা চলে আসছি কেবিজে। আসার পরে এখানে সঙ্গে সঙ্গে মেডিকেল, তারপরেই ক্লাস শুরু। আর আমরা খাওয়া দাওয়া করছি সন্ধ্যায়। কালকের দিনও এখানে থাকতে হবে, মানে কেবিজে থাকতে হবে। পরশু বিকালে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, দুপুরের পরে। তো যেহেতু আমার কোম্পানি বুসানে, তো আমার এখান থেকে প্রথমে যেতে হবে দেগুতে, তারপর দেগু ওখান থেকে আমার মালিকের পক্ষের লোক আমাকে মানে বুসান থেকে দেগুতে নিতে আসবে। তো আমার সঙ্গেই থাকুন। আমি এর পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন যে কোন কোম্পানিতে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, আমার কোম্পানি কেমন, কাজ কী, মানে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিতে থাকবো। তো আশা করি সঙ্গেই থাকবেন। আর এই পর্যন্ত যখন দেখেই ফেলেছেন, আশা করি ভিডিওটা আপনার কাছে খারাপ লাগেনি। আর যদি খারাপ লাগে, খারাপ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।